নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সময় এক কাপ গরম কফির সাথে দুর্দান্ত ঘটনা শোনার। তাই আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে এক হাড় হিম করা ঘটনা। তাহলে চলো আর একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। কালু ডোমের ডোম থেকে হঠাৎ করে বড়লোক হওয়া নিয়ে এলাকার সবার মধ্যেই এক কানাঘুষো ব্যাপার চলছে। নুন আনতে পান্তা ফুরানো কালুর এখন মফস্বলে একটা ঝা চকচকে বাড়ি, মোড়ের মাথায় একটা দোকানও কিনেছে কালুডোম। এদিকে কয়েক বছর আগে ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে গ্রাম ছেড়ে শহরমুখী হওয়া অনন্তরও একই অবস্থা। দুর্দশা, হতাশা, অভাব, অনটন কিছুই পিছুই ছাড়ে না তার। ভাগ্যের চাকা এবার যেভাবেই হোক ঘোরাবে অনন্ত, আর সেই লক্ষ্যেই তাই শহর ছেড়ে আবারও গ্রামে এসেছে। কথাবার্তায় যদি কালুর কাছ থেকে ভাগ্য পরিবর্তনের মূল মন্ত্রটা কোনো মতে জেনে নিতে পারে তাহলেই বাজিমাত, রাতারাতি সেও দেখিয়ে দেবে সবাইকে। কিন্তু মুখে বলা যতটা সহজ, করে দেখানো কি ততটা সহজ? তবে চেষ্টা করে দেখতে ক্ষতি কিসের? একটা সময় তো দুজনে খুব ভালো বন্ধু ছিল একে অপরের। বন্ধুত্বের খাতিরেও কালু যদি একটু তাকে সাহায্য করে, এই আশা নিয়েই অনন্ত আজ কালুর দোকানের সামনে এসে দাঁড়িয়েছে। কালু বহুদিন পর অনন্তকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ওকে দোকানের ভেতরে ডাক দিল। কিন্তু কালুর উন্নতির ঝাঁজ যেন অনন্তর চোখ মুখে একটা ঘোর লাগিয়ে দিয়েছে। এই কয়েক বছরে একটা মানুষের এত পরিবর্তন দেখে হিংসেতে একেবারে গা পিত্তি জ্বলে যাচ্ছে অনন্তর। অন্তরে বিষ, মুখে হাসি। চেয়ারটা টেনে বসলো অনন্ত। কালু তার দোকানে কাজ করা ছেলেটাকে 2 কাপ চা দিতে বলে অনন্তর হালচাল জানতে চাইল। অনন্ত লম্বা একটা শ্বাস ছেড়ে বলল, এই আছি কোন রকম, তবে তোকে দেখে মনে হচ্ছে তুই খুবই ভালো আছিস। কালু একগাল হেসে উত্তর দেয়, সবই ওপরওয়ালার কৃপারে। তা এতদিন পর হঠাৎ শহর থেকে গ্রামে এলি, কোনো দরকারে এসেছিস নাকি? কেন রে, নিজের বাপদাদার ভিটেতে আসতে পারি না আমি? ওমা, তা আসতে পারবি না কেন? আলবাত পারিস। হঠাৎ করে এলি তো, তাই জানতে চাইলাম আর কি। অনন্তর আর কালুর সামনে বসে থাকতে ইচ্ছে করছে না, রাগে তার পুরো শরীর জ্বলে যাচ্ছে একেবারে। থাক, পরে আসবো আবার। কথাটা বলেই হনহনিয়ে দোকান থেকে বেরিয়ে আসে অনন্ত। রাগে দাঁত মুখ খিচিয়ে নিজের মনেই বলে ওঠে, 2 পয়সার মালিক হয়েছে কিনা, আগে তো ভাগার পরিষ্কার করে পেট চালাতি, আর এখন 2 টাকার মুখ দেখতে পেরে একদম মুখে খুব ক্ষতা ফুটেছে একেবারে। ডোমের বাচ্চা কোথাকার। এমন সময় একটা আওয়াজ ভেসে এলো অনন্তর কানে। কিরে, এত রাগ করছিস কেন? ভাগ্য পরিবর্তন কি আর এত রাগলে হয়? অনন্ত চমকে ওঠে কথাটা শুনে। সে তো এসব কথা কাউকে বলেনি, তাহলে কে জানলো এসব? ঘুরে দাঁড়ায় পিছন দিকে। আবছা অন্ধকার হতে আপাদমস্তক মোড়ানো একটা ছায়ামূর্তি বেরিয়ে আসছে তার দিকে।
কে তুমি? ছায়ামূর্তিটা হেসে ওঠে খানিকটা, তারপর বলে, আমাকে তুই চিনবি না, ভাগ্য পরিবর্তন করাতে চাস? বিনা বাক্যে ঘাড় নাড়ে অনন্ত। তাহলে চল আমার সাথে, বলেই ছায়ামূর্তিটা হাঁটা শুরু করে দিল। অনন্ত মোমের পুতুলের মতো সেই ছায়ামূর্তিকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে তার পিছু পিছু। খানিকটা পথ হাঁটার পর ছায়ামূর্তিটা এসে পৌঁছায় একটা পৌর কবরস্থানের সামনে। এতক্ষণ ঘোরের মধ্যে থাকলেও এবার অনন্তর ঘোর কাটতেই চমকে উঠে খানিকটা সরে গেল সে। তারপর বলল, এইখানে কেন? তুমি তো বললে আমার ভাগ্য পরিবর্তন করাবে, তাহলে এই কবরস্থানের সামনে আমাকে নিয়ে এলে কেন? যা বলছি মন দিয়ে শোন, তোর বন্ধু কালুর ভাগ্যটাও আমি পরিবর্তন করে দিয়েছি। এই কবরস্থান কোনো সাধারণ কবরস্থান নয়, 1000 বছরের পুরনো কবরস্থান এটা। শত শত বছরের পুরনো লাশ সমাধিস্থ হয়েছে এইখানে। অনন্ত ছায়ামূর্তির কথা শুনে মুখ তুলে একবার কবরস্থানের দিকে তাকায়। অন্ধকারের মাঝে সগৌরবে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে শত শত স্তম্ভ। তাচ্ছিল্য ভরে প্রশ্ন করে অনন্ত, এই কবরস্থানে তো সব মৃত মানুষ শুয়ে আছে, যারা নিজেদের ভাগ্যকেই মৃত্যুর হাত থেকে ঠেকাতে পারেনি, তারা আমার ভাগ্য বদলাবে কিভাবে? ছায়ামূর্তির কণ্ঠস্বরে খানিকটা কর্কশতা প্রকাশ পায় এবার। শোন, মানুষের এত দাম্ভিকতা ভালো নয়, বুঝলি? ভাগ্য পরিবর্তন করাতে চাইলে যা বলছি মন দিয়ে শোন সেটা। এই কবরস্থানটা খ্রিস্টানদের কবরস্থান, আর খ্রিস্টানরা তাদের প্রিয় মানুষকে সমাধিস্থ করার সময় অনেকে অনেক কিছু কফিনের ভেতরে রেখে দিয়ে যায়। তোকে এখন তেমনি একটা কবরের সন্ধান দেব আমি, তবে সাবধান, তোকে ঠিক যতটুকু বলবো ততটুকুই করবি। এর বাইরে গেলে যা হবে তার জন্য তাই থাকবি তুই নিজে। অনন্তর চোখ জোড়া এবার জলজল করে ওঠে। সে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে বলে, হ্যাঁ 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 হ্যাঁ, তুমি যতটুকু বলবে ততটুকুই করবো আমি। এখন বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, কোন কবরের ভেতরে কি আছে তাড়াতাড়ি বলো। ছায়ামূর্তি আবার বলতে শুরু করে, কবরস্থানের প্রাচীর টপকে সোজা রাস্তা ধরে গুনে গুনে 30 কদম সামনে এগিয়ে যাবি। তারপর দেখবি একটা কালো মার্বেল পাথর দিয়ে বানানো একটা স্তম্ভ আছে। ওই কবরটার কফিনে 2টো বক্স আছে। তুই ডান পাশের বক্সটা নিয়ে সোজা চলে আসবি। অনন্ত আবারও প্রশ্ন করে, কি আছে ওই বক্সের ভেতরে? যা আছে তাতে তোর ভাগ্য বদলে যাবে। এখন যা, আর হ্যাঁ, দ্বিতীয় বক্সটাতে যেন ভুল করেও হাত দিবি না। অনন্তর আর তর সইল না। সে বিদ্যুৎ বেগে কবরস্থানের প্রাচীরের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর দুহাতে ভর দিয়ে সোজা ভেতরে নেমে গেল প্রাচীর টপকে। ভেতরে ঢুকতেই দূর থেকে একটা শেয়াল কয়েকবার করুণ সুরে ডেকে উঠল। কিছু দূরে থাকা একটা গাছের ডাল থেকে একটা পেঁচাও কর্কশ শব্দে ডেকে উঠল। অনন্ত বুকে থুতু দিয়ে আকাশের দিকে তাকালো একবার। আকাশের চাঁদটা আজ বড় হয়ে উঠেছে, আলোর কোনো কমতি নেই। দিব্যি ভোরের আলোর মতো দেখাচ্ছে কবরস্থানটাকে। আবছা আলোয় এদিক সেদিক তাকিয়ে একটা বাঁশের লাঠি আর কোদাল হাতে তুলে নিল অনন্ত। অনন্ত যাতে ডোম, কাজেই মরা মানুষ বা লাশে তার ভয় ডর একেবারেই নেই। মর্গে কাজ করাকালীন
কত মৃত লাশ কাটাছেঁড়া করেছে সে। কবরস্থানে আসা এ আর এমন কি কাজ? তবে কবরস্থান মানেই শিয়াল কুকুরের আস্তানা। অন্ধকার দেখে যদি ঝাঁপিয়ে পড়ে এসে, তখন এই লাঠি দিয়েই তার ভবলীলা সাঙ্গ করবে সে। আগন্তুকের কথা মতো গুনে গুনে 30 কদম এগিয়ে যেতেই অনন্তর চোখে পড়ল একটা কালো মার্বেল পাথর দিয়ে মোজাইক করা স্তম্ভের দিকে। কালের বিবর্তনে ধুলোবালি মেখে কালো সাদার একটা মিশ্রণ তৈরি হয়েছে সেই স্তম্ভটাতে। অনন্ত আর একদম বিলম্ব না করে হাতে থাকা কোদালটা দিয়ে দ্রুত কবরের মাটি সরানো শুরু করলো। অন্ধকার রাতে নিজের হার্টবিট শুনতে পাচ্ছে সে, কিন্তু তার এখন সকল জল্পনা কল্পনা সবকিছু ভেতরে থাকা ওই বক্সকে ঘিরে। না জানি কি অপেক্ষা করছে ওই বক্সের ভেতরে। দীর্ঘ পরিশ্রমের পর কবরের উপর থেকে মাটি সরিয়ে কফিনের দেখা মিলল এবার। অন্ধকারের মধ্যেও অনন্ত চোখ জোড়া জ্বলজ্বল করে উঠল। হাতের কোদালটা নিচে রেখে পকেটে মোবাইলের টর্চটা জ্বালিয়ে নিল সে। বহুদিন ধরে মাটির নিচে থাকাতে কফিনের অবস্থা ভঙ্গুর। 2 দাঁতের মাঝে মোবাইলটা আটকে নিয়ে দুহাত দিয়ে কফিনের মুখটা খুলল এবার। কফিনের মুখটা খুলতেই মোটকা একটা গন্ধে নাকটা ধরে আসলো অনন্তর। সারা জীবন ভাগার পরিষ্কার করার চাইতে এইটুকু গন্ধ সহ্য করা অনন্তর কাছে একেবারে নস্যি। মুখ থেকে মোবাইলটা হাতে নিয়ে কফিনের ভেতরটা ভালো করে দেখতে থাকে এবার। কফিনের একপাশে পড়ে আছে কাপড়ে মোড়ানো নরকঙ্কালটা। সে তার কফিনে যেভাবে ইচ্ছা থাকুক, সে যা নিতে এসেছে সেইটা পেলেই সে খুশি। অপেক্ষারত চোখ জোড়া এবার কাঙ্ক্ষিত বক্স দুটোকে দেখে শান্ত হলো। 2টো বক্স কফিনের দুমাথায় পড়ে রয়েছে অযত্নে। অনন্তর ঠোঁটে লোভনীয় একটা হাসি ফুটে উঠল। সে একটা বক্স হাতে তুলে নিয়ে কাপড়ে মোড়ানো কঙ্কালটাকে তাচ্ছিল্য করে বলে উঠল, আমরা বেঁচে থাকতে দুবেলা খেতে পারছি না, আর তুই মরার পরেও দুপাশে গুপ্তধন নিয়ে শুয়ে আছিস। ভাগ্য বটে রে তোর। কথাটা বলে আর দেরি না করে একটা বক্স হাতে নিয়ে কবর থেকে উঠে আসতে যাবে, ঠিক তখনই ওর কানে কানে কেউ একজন বলে উঠল, সুযোগ বারবার আসে না, ওই আগন্তুক তোকে ঠকাচ্ছে। এত ঝুঁকি নিয়ে এসেছিস যখন, তখন একটা নিয়ে ফিরে যাবি। আহাম্মক কোথাকার। ওটা দিয়ে কি ওই মরাটা লুডো খেলবে নাকি? নিয়ে যা হতভাগা, আর একটা বক্স আছে যেটা, সেটাও নিয়ে যা। অনন্ত কবর থেকে উঠতে গিয়েও থমকে দাঁড়ায়। ঠিকই তো, মরা মানুষের আবার ধন সম্পদে কি কাজ? হাতের বক্সটা মাটির উপরে রেখে ভেতরের বক্সটা দুহাত দিয়ে চেপে ধরে অনন্ত। আর বিপত্তিটা ঠিক তখনই ঘটে। আগন্তুকের কথা সত্যি প্রমাণিত হয়ে কাপড়ের ভেতর থেকে একজোড়া মাংসবিহীন হাত বেরিয়ে এসেছে। অনন্ত আকস্মিক এমন ঘটনা দেখে হতবিহ্বল হয়ে চমকে উঠল। হঠাৎ খেয়াল করলো চারপাশের বাতাসটা স্বাভাবিকের তুলনায় ভারী হয়ে উঠেছে। বিপদের আঁচ বুঝতে পেরে দেরি না করে বক্সটা হাতে নিয়ে কবর থেকে উপরে উঠতে যাবে, ঠিক তখনই তার দুপায়ে একটা টান অনুভব করলো সে। বক্সটা উপরে রেখে দুহাতে শক্ত করে উপরের মাটি খামচে ধরে অনন্ত। কিন্তু না, ধীরে ধীরে সেই অদৃশ্য শক্তির ক্ষমতা যেন আরো বেড়ে চলেছে। একটা হেঁচকা টানে অনন্তকে নিচে নামিয়ে নিতেই অনন্তর মুখ থেকে একটা অজানা শব্দ বেরিয়ে এলো আতঙ্কে। এতক্ষণে কাপড়ে মোড়ানো সেই নরকঙ্কালটা বেরিয়ে এসেছে কাপড় ছেড়ে। চোখের পরিবর্তে দুটো নিকষ কালো গর্ত,
সেই গর্ত থেকে বেরিয়ে আসছে শত শত পোকার দল। হীরের মতো ঝকঝকে দাঁতগুলো যেন অনন্তর দিকে তাকিয়ে হাসছে। অনন্তকে ব্যঙ্গ করে সেই মণিহীন চোখ জোড়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অনন্ত ঘাবড়ে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে কবর থেকে যখন উঠতে যেতে চাইছে, কঙ্কালের মাংসবিহীন হাত জোড়া এসে তার মাথার দুপাশ শক্ত করে চেপে ধরে। এবার অসহনীয় যন্ত্রণায় বকিয়ে ওঠে অনন্ত। মৃত্যুর বিভীষিকা কিছুটা আন্দাজ করতে পেরে প্রাণ রক্ষার জন্য মরিয়া হয়ে উঠলে কঙ্কালটা তার হাত জোড়া আরো শক্ত করে ধরে অনন্তের মাথায়। অস্পষ্ট গোঙানি বেরিয়ে আসে অনন্তর মুখ থেকে। জিহ্বাবিহীন মুখটা এবার অনন্তর সামনে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলে, এই বক্স আমার, আর আমার জিনিস শুধুই আমার আমার। কথাটা বলেই সজোরে অনন্তর মাথাটা পিছনের দিকে ঘুরিয়ে দেয়। এবার কবরের ভেতর থেকে একটা কান ফাটানো আর্তনাদ বেরিয়ে আসে। কবরস্থানের বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। মণিহীন নিষ্পলক চোখে তাকিয়ে থাকে কবরস্থানের দিকে। ভাঙা ভাঙা শব্দে অস্পষ্ট স্বরে বলতে থাকে, অতি লগ্নে তাঁতি নষ্ট। অসম্ভব সুন্দর, গায়ে কাঁটা দিচ্ছে আমার পাঠ করতে গিয়ে। দুর্দান্ত লাগলো, হাড় হিম করা একটি ঘটনা। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমাদের কাছেও যদি এইরকম কিছু ঘটনা জানা থাকে তাহলে আমাকে প্লিজ পাঠিয়ে দিও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। সেই সব দুর্দান্ত ঘটনাগুলি আমি তোমাদের সবার সাথে শেয়ার করে নিতে পারবো। তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত দুর্দান্ত ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই সেই সব ঘটনার সাক্ষী থাকতে গেলে আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলো না, তাহলে যথাসময়ে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিও। ধন্যবাদ।